ভার্সিটির গেটে নিহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অরিন পিছু ফিরে আবার নিহিলার দিকে এগিয়ে এলো। এতদিন পরে তার স্বপ্ন পূরণ হলো। তার এখনই বিশ্বাসই হচ্ছে না যে সে তার স্বপ্নের দেশে পড়তে এসেছে, সে রিপ্লেসমেন্ট দেশে। সে বিড়বিড় করে ভার্সিটির নামটা উচ্চারণ করলো। তার মনে হচ্ছে সব নিগোসি স্বপ্ন। অরিন পিছু ফিরে নিহিলাকে ভার্সিটির সাইনবোর্ডের দিকে তাকিয়ে বিড়বিড় করে দেখতে হেসে এগিয়ে আসলো। হাতে জোরে সিমটি পাওয়ায় নিহিলা ব্যথায় চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে উঠল। তার চিৎকার শুনে আশেপাশের কয়েকজন স্টুডেন্ট তার দিকে অদ্ভুত চোখে ফিরে তাকালো। নিহিলা চোখ খুলেই আশেপাশের পরিস্থিতি দেখে অরিনকে ভিড়ে গালি দিল। অরিন নিহিলার এমন রাগী চাহনি দেখে হেসে দিল। তুই স্বপ্ন ভেবে তাকিয়েছিলি, তাই আমি সিমটি দিয়ে বোঝাইতে চাইলাম যে এটা স্বপ্ন নয়, বাট দুঃখিত, সিমটিটা জোরে পড়ে গিয়েছে রে। নিহিলা আশেপাশে তাকিয়ে অরিনকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, যার অর্থ তোরে আমি পরে দেখে নিব। অরিন হেসে এড়িয়ে গেল। নিহিলার একদিকে খুশি লাগলো, অন্যদিকে ভিতরে ভিতরে অনেক পরিমাণ অস্বস্তি এসে ভর করছে। এত অচেনা, তার ওপর ভিনদেশের মানুষের সাথে সে কি মানিয়ে নিতে পারবে? পরবর্তীতে অরিনের কথা মনে পড়তেই একটু স্বস্তিবোধ হলো, কিন্তু অরিনের তো অভ্যাস আছে, নিহিলা কি আদৌ মিশতে পারবে? কারো ধাক্কায় সম্বিতে ফিরে ফেতে পাশে তাকাতে দেখলো অরিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে, কি এত ভাবছিস? আজকে এত ভাবনায় পড়ছিস কেন? কিছু না, চল, বলে নিহিলা পা বাড়ালো। অরিন নিহিলার সাথে হাঁটতে হাঁটতে উদ্দেশ্য করে বলল, অস্বস্তি হচ্ছে? আর তাছাড়া সকাল থেকে মন খারাপ। সমস্যা নেই, এখানে আমার বন্ধুরা সবাই আছে, সবাই একই ভার্সিটিতে ভর্তি হয়েছি, তুই মিশে যাবি, দেখিস। আর অরিন আছে না, ডর কিসের? হাহা। শেষের কথাটা শুনে নিহিলা হেসে অরিনের দিকে তাকাতে সেও হেসে দিল। ক্লাসে ঢুকতে নিহিলা আশেপাশে তাকালো। অরিন এগিয়ে নিহিলাকে উদ্দেশ্য করে বলল, ওরা সবাই ক্যান্টিনে আছে, চল। কারা? আমার ফ্রেন্ডরা, চল। ক্যান্টিনে যেতে অরিন সবার সাথে কুশলাদি বিনিময় করে নিহিলার দিকে তাকালো। অরিন বলার আগে তাদের দৃষ্টি অরিনের সাথে থাকা মেয়েটার দিকে। রণ এগিয়ে এলো। ই বেঙ্গলি রাইট? নিহিলা হাবোদক মাথা নাড়তে অরিন এগিয়ে এলো। কি ব্যাপার রণ, খুব তাড়াতাড়ি চিনে নিলি যে? অরিনের কথা শুনে রণ মাথা চুলকে হাসার চেষ্টা করলো। তা দেখে অরিন সহ বাকি দুইজনও হেসে দিল। অরিন নিহিলাকে উদ্দেশ্য করে একে একে রণ, লিনি, রিকের সাথে পরিচয় করিয়ে দিল। এরা সবাই এদেশের, সবাই অরিনের মতোই ফর্সা। আর হবেই বা না কেন, এদেশের বলে কথা। তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসের দিকে ক্লাস করলো। আড্ডা বলতে মূলত নিহিলা চুপচাপই ছিল, কিন্তু অন্যরা আড্ডা দিয়েছে। এরা খুব তাড়াতাড়ি নিহিলার সাথে মিশে গেল। আসার আগে যতটুকু অস্বস্তি ছিল তা যেন নিমেষে এরা কাটিয়ে দিয়েছে। আসার বাইরে পেয়ে গেছে নিহিলা। বিন্দেশের প্রতি থাকা ধারণাটা পাল্টে গেল। এরা খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। যাক, অস্বস্তি একেবারের জন্য মিলিয়ে গেল। বিকেলে অরিন নিহিলাকে নিয়ে বের হওয়ার জন্য তৈরি হতে গেল। এই প্রথম বোধ হয় এভাবে বের হওয়া যাবে। সব সময়ের মতো অরিন শর্ট জামাই পরলো, আর নিহিলা লং কুর্তি আর বেনুনি। নিহিলা অরিনের দিকে একবার তাকালো। অরিন আয়না দেখে চুলগুলো আরেকটু আশ্রিয়ে নিচ্ছিল। কি দেখছিস অমন করে? এসব জামা না পরলে হয় না অরিন? অরিন নিহিলার দিকে ফিরে তাকালো। এসব এখানকার স্বাভাবিক ব্যাপার, তুই প্রথম আসছিস তাই অদ্ভুত লাগছে। সেটা না, তুই চাইলে নিজেকে নিজে সংশোধন করে নিতে পারবি, বলেই নিহিলা রুম ছেড়ে বেরিয়ে গেল। নিহিলাকে বের হতে দেখে অরিনও পার্স নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। রাস্তায় বের হয়ে নিহিলা আশেপাশে তাকালো। আজ তারা হেঁটেই যাবে। অরিন গাড়ি নিতে চেয়েছিল, কিন্তু নিহিলা বারণ করেছে, কারণ দেশে থাকাকালীন প্রায় সময় হেঁটে এখানে ওখানে যাওয়া হতো। এখানে এসে একটু হাঁটাহাঁটি হয়নি, মূলত রাস্তাও উপভোগ করবে সেই ভাবনা নিয়ে নিহিলা হাঁটার প্ল্যান করলো। তার সাথে বাধ্য হয়ে অরিনেরও হাঁটতে ইচ্ছে হচ্ছে। নিহিলা আর চোখে অরিনের দিকে তাকিয়ে হাসলো। মেয়েটার হাঁটার একদম অভ্যেস নেই বিদায় চেহারা মলিন। গাড়ি বলো। নিহিলার কথা শুনে অরিন দাঁড়িয়ে পড়লো। প্রথমে না নিবি না বলছিলি? অরিন ব্রুকুসকে তাকাতে নিহিলা হাসলো। আমার কোনো সমস্যা হচ্ছে না, তোর জন্য বললাম। অরিন সাথে সাথে ফোন করে রিনা আহমেদকে গাড়ির কথা বলল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গাড়ি আসতে অরিন আর নিহিলা থমকে গেল। তাদের সব আনন্দ যেন মুহূর্তের মধ্যে উবে গেল। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠো। রাহানের বলা কথা কানে যেতে অরিন নিহিলাকে টেনে গাড়িতে বসালো। এখন ভীষণ আফসোস হচ্ছে কেন যে গাড়ির কথা বাড়িতে বলতে গেল। প্রথমে যদি নিয়ে আসতো তাহলে তাদের আনন্দ মাটি হতো না।
তখন রাহান ভাই রুমিয়ে ছিল, খেয়ালই করতো না। অরিন গাড়িতে উঠে নিহিলার দিকে তাকালো, সেও তাকাতেই অরিন এক গাদা গালি দিল, যার অর্থ তোর জন্যই হয়েছে সব, প্রথমেই যদি নিয়ে আসতাম তবে এই পরিস্থিতি হতো না। নিহিলা অরিনের দৃষ্টি পরোয়া না করে জানালার বাইরে দৃষ্টি দিল। ভাইয়া, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? বিকেলে একা দুইটা মেয়ে বের হওয়ার সাহস কিভাবে করেছিস? ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে রাহান কথাগুলো বলতে অরিন চুপ হয়ে গেল। আর হবে না এমন। ভাইয়া, শুনলাম কিছুটা দূরে একটা মেলা হচ্ছে। অরিনের কথা শুনেও রাহান চুপ রইল। কই নিয়ে যাচ্ছ ভাইয়া? অরিনের আবার কথা বলা শুনে রাহান তাকালো। মেলায়। কথাটি শুনে নিহিলা উপরে ভার দেখালে ভেতরে ভেতরে ভারী খুশি হলো। বাংলাদেশে মানুষের আনাগোনার মধ্যে থাকতে থাকতে এখন এরকম নীরব জায়গা ভালো লাগে না। নিহিলা জানে না এখানের মেলা কেমন হয়, তাই সে ভারী উৎসুক। গাড়ি থেকে নেমে অরিন আর নিহিলা আশেপাশে তাকালো। অনেক মানুষের ভিড়। এত মানুষের ভিড়ে কোনো সময় তারা একে এক একজনকে হারিয়ে ফেলে। তারা আর এগিয়ে যাওয়ার সাহস পেল না। রাহান গাড়ি একদিকে সাইড করে রেখে এগিয়ে এসে দাঁড়াতে আশেপাশে তাকিয়ে অনেক মানুষ দেখে সে নিজেও নিজেকে গালি দিল। অরিন বলেছে বলে সেও যে কেন এখানে আসতে গেল? এত মানুষের ভিড়ে কিন্তু এখন তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। রাহান অরিনের হাত ধরল। নিহিলার দিকে তাকাতেই নিহিলা ওই পাশে গিয়ে অরিনের পিছু নিল। কিছু সময় যেতে একদল লোকের ভিড়ে নিহিলা অরিনের হাত ছুঁতে পেছনে পড়ে গেল। রাহান এগিয়ে এসে সামনের দিকে তাকিয়ে তার অপর হাতটা নিহিলার দিকে বাড়িয়ে দিল। হাত ধরো। লাগবে না বলেই আশেপাশে তাকিয়ে রাহানের হাতের শার্টের কাপড় সিমটি দিয়ে ধরল। তা দেখে রাহানের ঠোঁটের কিনারা হালকা প্রসারিত হলো। অরিন ভাইয়ের দিকে তাকাতে ধমকে গেল। শেষমেশ তার ভাই, না না, সে কি এটা কি ভাবছে? পায়ে দায়ে পড়েই তো নিহিলাকে হাত ধরতে বলেছে, না হয় এত এত মানুষের ভিড়ে সে হারিয়ে যাবে তো। অরিন আরেকবার তাকালো। রাহান নিহিলার হাত ধরেনি, তবে নিহিলা তার হাতের কাপড়ের কিছু অংশ ধরে আছে। তা দেখে অরিনের মুখ ভঙ্গি পাল্টে গেল। যদি তার প্রথমের ভাবনা শুরুরে এমন কিছু হয় তবে তার আপত্তি নেই, মন্দ হয় না। সাফাতের মন আজ বেশ ফুরফুরে। প্রায় কয়েকদিন পর বাড়ি ফিরতে পারছে বলে কথা, যদিও মাত্র কয়েকদিন, কিন্তু তার মনে হচ্ছে কত সহস্র দিন সে বাড়ির বাইরে। সে ভাবেনি প্রথম আমান শেখ এত তাড়াতাড়ি কথা ভেঙেছেন। তিনি তো প্রথমে 1 মাসের মাথায় বাড়ি আসতে বলেছিল, কিন্তু কয়েকদিন ফেরেতে সাফাত যখন বাবাকে কল দিয়ে বলল সে ভালোভাবেই সব করেছে। প্রথমে আমান শেখ কল কেটে অফিসের খবর নিল, তারপর আবার কল দিয়ে বলল যেন বাড়ি এসে কয়েকদিন ঘুরে যায়, তারপর না হয় আবার আসবে। সাফাত প্রথমে বিশ্বাস করতে পারেনি, পরে আর বিষয়টা কাটল না। যাক, বাড়ি ফিরতে অবশেষে। এই কয়েকদিন সে বাড়িতেও কল করেনি। অবশ্য আমান শেখ বাড়িতে কল করার অনুমতি দিয়েছিল, কিন্তু সাফাতির ইচ্ছে হয়নি। মিলির সাথেও কথা হয়নি। প্রথম 2 দিন পরে কল দিয়েছিল ঠিকই, কিন্তু মায়েরা তেমন কথা বলেনি। এমনিতে মায়েদের থেকে বারবার আচরণ পেয়ে সে ভীষণ কষ্ট পেয়েছিল। তার উপর মিলি সে একই কর্মকাণ্ডের ফলে আর ফোন করার ইচ্ছে হয়নি। মেয়ের মূল লক্ষ্য ছিল সাফাত যেন তাদের এদিকের ব্যবসাটা নিয়ে একেবারের জন্য মিলিকে নিয়ে আলাদা হয়ে যায়। সাফাত ভেবেছিল তার অনুপস্থিতিতে মিলি বুঝতে পারবে, কিন্তু তার ধারণা ভুল। সে বুঝতে পারল মিলি শুধরাবার নয়। গাড়িতে উঠে তার মন খুশি খুশি লাগছে। কেন লাগছে সে জানে না, কিন্তু তার মনে হচ্ছে যেন অনেক দিনের চোখের তৃষ্ণা সে আজ মেটাতে পারবে। তার এমন উৎফুল্লতা সে বুঝতে পারল তখনই, যখন গাড়িটি চট্টগ্রামে অর্থাৎ বাড়ির কাছাকাছি এলো। প্রতিবার আসার সময় এই বিলি ফুলের দোকানটা থেকে একটা বিলি ফুলের মালা নিয়ে যেত, আর সেই দোকানের নার্সারি থেকে সবসময় যে কোনো একটা ফুলের ছাড়া নিত। আশ্চর্যজনকভাবে এইবারও সে গাড়িটি সেই দোকানের সামনেই থামালো। গাড়ি থেকে নেমে দোকানের সামনে থেকে দোকানদারটি সাফাতকে চিনে নিল। চিনবেই বা না কেন, প্রতিবার যে নিয়ম করে এই দোকানটি থেকে সব নিত। বাবু আসেন, এবার অনেক দিন পরে এলেন যে? সাফাতের অবচেতন মন জিজ্ঞেস করলো। কতদিন পরে? এই ধরেন 1 মাস মতো হচ্ছে। প্রতিবার তো প্রতি সপ্তাহে আসতেন। বলেই তিনি পেছনের দোকানের এক কর্মচারী ছেলের উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। এই জসিম, বাবুর জন্য একটি বেলি ফুলের মালা আর গোলাপ সুন্দর করে মুড়িয়ে দে। বলেই তিনি সাফাতের দিকে ফিরে চাইল। বাবু, আজ কোনো গাছ নিবেন? সাফাত কি বুঝে না করল না। সে হাতের ইশারায় সাদা গোলাপটা দেখালো। এটা দাও। ঠিক আছে। আপামনি ভালো আছেন? আর কতবার গোলাপ নিছিলেন? ওইটা তো গোলাপ ধরেছে।
বলতে বলতেই তিনি গাছটি দিলেন। সাফাতের মনে আসলো প্রতিবার ওরা ব্যালকনিতে গল্প করার সময় নিহিলা মন খারাপ করে দেখাতো। দেখেন তো সাফাত ভাই, এখনও গোলাপ আসছে না, একটাতে ধরেছে আর একটাতে ধরছে না। সাফাত হাসতো, হেসে সান্ত্বনা দিত, ধরবে। সাফাতের এই একটা সান্ত্বনাকে নিহিলা ভরসা খুঁজে পেত। তার উৎফুল্লতা দেখে মনে হতে যে সাফাত বলেছে আর ফুল ধরে গেছে। সাফাত গভীর থেকে একটা শ্বাস নিল। এইবারও মনে পড়ছে ভীষণ করে, কিন্তু এসব কেন নিয়ে যাচ্ছে সে জানে না। এখন তো এসব আর মানায় না, কিন্তু সাফাত এসবের ধার ধারছে না। তার অবচেতন মন বারবার মনে করিয়ে দিচ্ছে নিহিলার কথা। নিহিলা সকালে ঘুম থেকে উঠে বসতে ড্রেসিং টেবিলের দিকে চোখ গেল। সে উঠে আয়নার সামনে এগিয়ে গেল। আয়নার সামনে থাকা খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে হাত বুলালো। এটা এখানে কি করছে? এটা তো সে মেলায় দেখেছিল, পছন্দ হয়েছিল বিদায় দুইবার তাকিয়েছিল, কিন্তু এটা এখানে কে এনে দিল? তবে কিছু একটা ভাবতে নিহিলা নিজেকে নিজে সংযত করলো। এসব কি ভাবছিস তুই নিহিলা? এসব কিছুই না। এসব ভেবেও নিহিলা নিজেকে সান্ত্বনা দিতে পারল না। অরিন ঘুম থেকে উঠে বসতে নিহিলাকে আয়নার সামনে দাঁড়িয়ে খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে কিছু একটা ভাবতে দেখে হাসলো। হেসে এগিয়ে গেল। কিরে, কি ভাবছিস? অরিনের কথায় নিহিলা হাতে থাকা খরগোশ ল্যাম্পটার দিকে তাকালো। এটা? নিহিলা প্রশ্নবোধক চাহনি দেখে অরিন কিছু একটা মনে পড়ার ভঙ্গিমা করে বলে উঠল, ও এটা এটা কালকে রাতে ভাইয়া এনে দিছিল। বলেই অরিন মাথা চুলকে বলল, কিন্তু এটার দিকে আমি তো তাকাইনি। তবে ভাইয়া কেন এনে দিয়েছে বুঝলাম না। নিহিলা অরিনের দিকে ফিরে তাকালো। কেন? কিছু বলেনি। নিহিলার কথা শুনে অরিন হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলে উঠল, আরে দূর, ভাইয়া এসব কিছু বলে নাকি? সব চুপচাপ নীরবের মধ্যে করবে। কালকে এটা এনে আমার হাতে দিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন। জবাবে ভাইয়া বলল, কাজে লাগবে, রাখ বলে রুমে চলে গেল। উনি আবার গিয়েছে? আবার মানে? না, মেলাটা তো অনেক দূরে, আমরা তো পরশু গিয়েছিলাম। এখনো আছে? হ্যাঁ, মেলাটা 7 দিন মতো থাকে। বলে অরিন হেসে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। নিহিলা ভাবনায় পড়ে গেল। তার মানে এটা সেদিন রাহান ভাই খেয়াল করেছিল। ভাবতে নিহিলার সেদিনের দৃশ্যপটটা ভেসে উঠল। সেদিন মেলায় ঢুকতে একটা দোকানে নিহিলা থেমে গেল। মূলত এই খরগোশ ল্যাম্পটাই চোখে পড়েছিল বিদে একটু দেখেছিল, কিন্তু সেটা কাউকে বলা হয়নি, কারণ তার হাতে সেরকম টাকা ছিল না। আর তাছাড়া কারোর কাছে থেকে খুঁজে জিনিস নেওয়াটাও বেমানান। তার দাঁড়িয়ে থাকা দেখে রাহানও দাঁড়িয়েছিল, কিন্তু রাহান তাকাতেই নিহিলা আবার হাঁটা শুরু করে। পরবর্তীতে রাহান যে সেই জিনিসটা খেয়াল করেছে সেটা নিহিলা গুণাক্ষরেও ভাবেনি। নিহিলা ভাবনা থেকে বেরিয়ে এলো। খরগোশ ল্যাম্পটা জ্বালিয়ে সেটার দিকে দৃষ্টিপাত করে হাসল। মানুষটা উপরে যেমন দেখায় তেমনটা না, আংশিক হয়তো। এই নিহিলা, কি বলছিস বিড়বিড় করে? অরিন ওয়াশরুম থেকে এসে মাথায় টোকা দিতেই নিহিলা ভাবনা থেকে বেরিয়ে এলো। সে ধরা পড়ে যাওয়ার ভঙ্গিমায় খরগোশ ল্যাম্পটা পেছনে ফিরে আগের জায়গায় আবারও সাজিয়ে রাখতে রাখতে বলল, কিছু না। আচ্ছা, আমার তো ভাবনা এটা আসেনি যে মেলায় তুই সহ গেছিলি। কোনোভাবে তোর এটা পছন্দ হয়েছিল? কই, আমি তো এটা খেয়াল করিনি। তবে রাহান ভাইয়া কি করে তোর পছন্দ হয়েছে বলে এটা এনে দিয়েছে? আমার পছন্দ না হলে বা ভাইয়ার পছন্দ না হলে এরকম তো কোনোদিন করেনি। নিহিলা ল্যাম্পটির দিকে তাকালো। আসলেই কি সে তাকিয়েছিল বলেই এনে দিয়েছে? আজব মানুষ তো, এমন অদ্ভুত মানুষ সে আগে দেখেনি। তিনি উপরে যতটা দেখায় ততটা না। তবে এটা ভেবে ভালো লাগলো যে উপরে যেমনটা দেখায় তেমনটা পুরোপুরি না, মানুষটা অতটাও খারাপ না। সাফাত বাড়ি ঢুকে সবার সাথে কুশলাদি বিনিময় করে আশেপাশে তাকালো। নিহিলা কি এখনো তার উপর রেগে আছে? হয়তো, তাই তো এতক্ষণ রুম থেকে বের হয়নি। সাফাত রুমে যাওয়ার আগে নিহিলা রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। আচ্ছা, মেয়েটা দরজা বন্ধ করে বসে আছে কেন? নাকি সে এসেছে জেনেই আর বের হচ্ছে না, বেশি কষ্ট দিয়ে ফেলেছে? সাফাত রুমের দরজায় দাঁড়াতেও দেখলো মিলি মোবাইল নিয়েই বসে আছে। সে এসেছে দীর্ঘক্ষণ হচ্ছে, কিন্তু মিলি রুম থেকে বেরও হয়নি। সে রুমে ঢুকে হাতে থাকা ব্যাগটা জোরে সোরে রাখলো যাতে মিলি ধ্যানমগ্ন হয়। মিলি খেয়াল করেছে সে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে একবার সাফাতের দিকে তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল।
তা দেখে সাফাত মলিন হাসল। স্বামী বাসায় আসলে নিজের কাজ থামানো উচিত। স্বামীরও উচিত বউর সব দায়িত্ব পালন করায়। কি করেছ তুমি? একটা অধিকার চেয়েছি, সেটাও তো পূরণ করতে পারছো না। কেমন স্বামী তুমি? উল্টাপাল্টা অধিকার পূরণ করতে বাধ্য নই আমি। মিলির মাথা গরম হয়ে গেল, কিন্তু সে নিজেকে ঠান্ডা করলো। সব জায়গায় গরম ভাব দেখানো উচিত নয়, এতে হিতে বিপরীত হবে। মিলি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সে মোবাইল হাতে নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ল। সাফাত মিলির দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলল। এরপর কাপড়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সে মিলির সাথে সংসার করবে? বড়সড় ভুল করে ফেলেছে। ভুল যখন করেছে শুধরাতেও হবে। যেহেতু অধ্যায়টার সূচনা সেই লিখেছে, সেহেতু অধ্যায়ের উপসংহারও তারই হাতে লেখা উচিত। রিহি এসে মিলিকে মোবাইলে ব্যস্ত দেখে কিছু একটা ভাবলো। এমন সময় সাফাত ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হলো। রিহি মিলির দিকে তাকালো। মিলির স্বামী এতদিন পরে বাহির থেকে এসেছে, কই একটি যত্ন করবে তা না, সে মোবাইল নিয়ে বসে আছে। রিহি ভাবলো, তার মানে কি তার ভাই ফল পেয়ে যাচ্ছে? আরে রিহি যে, আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে না, তোরে দেখতে খেতে ডাকতে এলাম, সাথে মিলি ভাবিকে। রিহি মিলির দিকে তাকালো। মিলি শুনেও না শোনার ভান করে মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি দিয়ে আছে। মিলি ভাবি, আমি খাবো না বলে এসে মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে গেল। সাফাত আর ঘাঁটল না, সে রিহিকে নিয়ে বেরিয়ে গেল। রিহি ভাইয়ের দিকে তাকালো। তার ভাইও ভাবিকে আরেকবার দেখলো না। তার মানে কি এদের মধ্যে শুরুতেই ঝামেলা? রিহি মনে মনে নিজেকে গালি দিল, এমন কিছু না হোক, সবাই সুখে থাকুক। সাফাত খেতে বসেও নিহিলাকে দেখল না। খাওয়া শেষে সে উপরে উঠে নিহিলার ঘরের সামনে ফাইসারি করতে লাগলো। বেলি ফুলটা এখনও তার পকেটে রয়ে গেছে। গাড়িতে অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করে ভেবেছে নিজের মনকে শুধরানোর চেষ্টা করবে। মিলিকেই বেলি ফুলের মালাটা দিয়ে খুশি রাখার চেষ্টা করবে, কিন্তু মিলির কর্মকাণ্ডে তার মন আগেরটাতেই স্থির হয়ে গিয়েছে। সাদা গোলাপের গাছটা সে নিহিলের রুমের দরজার সামনে রেখেছে, কিন্তু মনে তো হচ্ছে না এখানে কেউ এসেছে। রিহি সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে নিতে নিহিলার রুমের দরজার সামনে ভাইকে দেখে এগিয়ে আসলো। দরজার সামনে গাছ দেখে সে কিছু একটা আন্দাজ করলো। ভাইয়া তুই? সাফাত বোনের দিকে ফিরে তাকালো। গাছটা তুই এনেছিস? হ্যাঁ, নিয়ে পছন্দ করতো তাই আনলাম। রিহি কিছু একটা আন্দাজ করতে পেরে শক্ত হয়ে গেল। কেন এনেছিস? সাফাত মাথা নিচু করে ফেলল। তুই এখন বিবাহিত, সেটা মাথায় রাখ ভাইয়া। মিলি ভাবির সাথেই থাকবি। আমি বড়সড় ভুল করে ফেলেছি রে বোন, মানুষ চিনতে পারিনি, আমার চোখে পর্দা পড়ে গিয়েছিল রে। ভাইয়ের এমন কথায় রিহি কেঁপে উঠল। তার মায়া লাগলো ভাইটার জন্য। যেমনই হোক নিজের ভাই তো। এই মানুষটার কণ্ঠস্বর এত অসহায় শোনাচ্ছে কেন? মানুষটার এমন অসহায় কণ্ঠস্বর সে মেনে নিতে পারছে না, কিন্তু এখন আর কোনো পথ খোলা নেই। ভেতরে ভেতরে খারাপ লাগলেও সে নিজেকে যথাসম্ভব শক্ত করলো। কিছুই করার নেই ভাইয়া, ভুল করেছিস, এখন সেটা নিয়ে ভালোভাবে থাকবি। ভুল আমি করেছি, তাই এটা শেষ আমি করে দেব। কি শেষ করবি? বলেই রিহি ব্রুকুসকে তাকাতে সাফাত মাথা নিচু করে ফেলল। নিহিলা নেই, চলে গেছে। সাফাত রিহির কথা বুঝতে পারল না। নেই মানে? নেই মানে নেই, সে জাপানে ফুপির কাছে চলে গেছে। সাফাত হাসলো। তুই তুই মজা করছিস তাই না? তোর সাথে আমার মজা করার সম্পর্ক আগে থাকলেও এখন নেই ভাই। রিহির শান্ত স্বরে বলা কথাটায় সাফাতকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সাফাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে সেভাবে রেখে রিহি চলে গেল। সাফাতের চোখে ভাসছে নিহিলার উচ্চস্বরা হাসির মুখ। মেয়েটাকে সে এত গভীর থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে মেয়েটা এত দূরে চলে গেল। পরিবার ছেড়ে যেতে কিভাবে পারলো? সাফাত পরক্ষণে নিজের উপরে হাসলো। যাবেই বা না কেন? কিসের জন্য থাকবে এখানে থেকে? নিজের অতীতে তিক্ত স্মৃতি মনে করে সে তো এগিয়ে যেতে পারবে না। একটা পাষাণ মানুষ এসে তার জীবনে একটা বিশ্রী দিয়েছে, আর সেই পাষাণ মানুষটাকে ক্ষমা করে এখানেই থেকে যাবে? সাফাত মলিন হাসলো। সে ফুলের গাছটার দিকে তাকালো। এক পায়ে গিয়ে ফুলের গাছটা হাতে নিয়ে নিহিলার রুমের দিকে পা বাড়ালো। দরজা খুলতে চারপাশে তাকালো। সাফাত রুমের আলো জ্বালালো না, ওইভাবেই এগিয়ে গেল। রুমের চারদিকে থেকে যেন নিহিলার হাসির ঝঙ্কার শোনা যাচ্ছে, যেন হেসে হেসে বলছে, শেষ পর্যন্ত ফিরে আসলেন তো সাফাত ভাই। বলতে বলতে কেঁদে দিল। কেঁদে কেঁদেই
বলা শুরু করলো, আমাকে এমন একটা অতীত কেন দিলেন? আমি ভালো থাকতে পারছি না। সাফাত ব্যালকনির দিকে এগিয়ে গেল। আশ্চর্য, তার এমন কেন লাগছে? সে সোজা ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়ে দেখলো তার সবগুলো সারি সারি লাগানো আছে। নিশ্চয়ই নিহিলা নিরিকে দায়িত্ব দিয়ে গিয়েছে গাছগুলোর। এখন সব গাছে কম বেশি একটা ফুল আছে। যে গাছটাতে ফুল ধরেনি বলে মন খারাপ করেছিল নিহিলা, সে গাছটিতে একসাথে 3টি ফুল আছে। সাফাত একটু এগিয়ে গাছটির ফুলগুলোতে ছোঁয়া লাগিয়ে দিল। আজ নিহিলা থাকলে নিশ্চয়ই খুশি হতো ভীষণ। কি জানি, সাফাত তার হাতে থাকা গাছটা সহ বাকি গাছগুলোর সাথে রাখলো। আকাশে ছাদ উঠেছে বিশাল বড়, তালার মতো। ছাদটা সব আলো যেন নিহিলার ব্যালকনিতে এসে পড়েছে। নিহিলা থাকলে নিশ্চিত এই দোলনাতে বসে রাতটা উপভোগ করত। পাশে নিজের রুমের ব্যালকনিতে চোখ যেতে দেখতে পেল মিলি ফোনে কথা বলছে। ওই পাশে ফেরা ছিল, আর এই ব্যালকনিতে কোনো আলো জ্বালায়নি বলে মিলি খেয়াল করতে পারেনি। সাফাত তাকিয়ে রইল। মিলি কার সাথে কথা বলছে? তা তো পরিবারের সাথে যোগাযোগ নেই। সে মিলি তার বিয়ের আগের মিলির সাথে কোনো মিলাতে পারছে না। সাফাত এক দীর্ঘ মলিন শ্বাস ফেলল। আলো আধারে সাফাতকে দেখা যাচ্ছে না। সাফাত মিলির ব্যাপারটা আর গাটার চেষ্টা করলো না, ইচ্ছে করলো না গিয়ে মিলির ফোনটা দেখান। সে এগিয়ে নিহিলার ঘরটাতে বসলো। আজ আর রুমে যেতে ইচ্ছে করছে না, রাতটা এভাবেই কাটিয়ে দেবে। বিদায় নিয়েছে কনকনে শীত। এক ফসলা বৃষ্টি স্নান প্রকৃতিতে সাজিয়ে তুলেছে তার আপন রূপে। প্রাণ ফিরে পেয়েছে মৃতপ্রায় ফাতাহীন গাছের ডালগুলো। কোমল বাতাস এবং সুন্দর ফুলের সাথে উষ্ণ আবহাওয়া প্রকৃতির শান্ত স্নিগ্ধ অপ্রতিম মুগ্ধতার গন্ধে বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বসন্ত। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। সময় কারোর জন্য থেমে থাকে না, যেভাবেই হোক চলে। নিহিলা বেশ মানিয়ে নিয়েছে সপ্তাহ ধরে রোদের বেশ আমেজ। নিহিলা আসা পর্যন্ত তারা দেখেনি তার সঙ্গে এমন এক আওলা বাতাস বইছে, কিন্তু সে হাওয়া এরকম মিষ্টি স্বাদ দেশে শীত অনুভব হলেও এক ভালো লাগার আশেষ ছুঁয়ে দেয়। নিহিলা ব্যালকনি থেকে সর্বক্ষণে পর্যবেক্ষণ করছিল। বেশ কিছুক্ষণ থেকে শীত অনুভব হতে ব্যালকনি ত্যাগ করলো। নিহিলা নিজের রুমে বসে মোবাইল স্ক্রল করছিল। এমন সময় হুট করে অরিন হাতে 2টা জামা নিয়ে ঢুকলো। তা দেখে নিহিলা ব্রু কুঁচকাল। তুই তো বের হোসনি, তবে হাতে শপিং ব্যাগ কেন? অরিন শপিং ব্যাগ 2টো নিয়ে উৎফুল্ল হয়ে খাটে বসলো। রাহান ভাইয়া এনেছে। রাহান ভাইয়া এভাবেই হুটহাট আনে, অথচ মুখ ফুটে কিছুই বলে না। আচ্ছা বলে নিহিলা আবারও মোবাইলের স্ক্রিনে চোখ দিল। এই গম্ভীর লোকটাকে নিয়ে সে আপাতত আর ভাববে না। এতদিন ভাবতে ভাবতে তার দিন মানে এত গম্ভীর মানুষ কীভাবে হয় সেটাই সে ভেবে পায় না। এখান থেকে এটা তোর বলে অরিন প্যাকেটটা নিহিলার দিকে বাড়িয়ে দিল। নিহিলা মোবাইল থেকে চোখ সরিয়ে একবার প্যাকেটটার দিকে তাকিয়ে অরিনের দিকে ব্রু কুঁচকে তাকালো। আমার জন্য? হ্যাঁ, পছন্দ হয়েছে কিনা দেখ, বলে অরিন নিজের জামাটা নিয়ে চলে যেতে নিতে আবার ফিরে তাকালো। অবশ্য ভাইয়ার পছন্দ বলে কথা, পছন্দ হবেই, বলে অরিন জামা নিয়ে চলে গেল। নিহিলা প্যাকেটটা খুলে জামাটা বের করলো। সাদা আর হালকা গোলাপি রঙের একটা গ্রাউন এর মতো। নিহিলা পুরোপুরি বের করলো জামাটা। সে সেটা নিয়ে দাঁড়িয়ে নিজের দিকে ধরলো। আসলে খুব সুন্দর, কিন্তু পরক্ষণে নিহিলা রেখে দিল। সে গাঢ় নীল কালো ছাড়া অন্য রঙের কাপড় পরতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু এই রঙটা যদিও হালকা, কিন্তু না পরতে পরতে তার ইচ্ছে হয় না। বলছি না ভাই মানুষের সাথে মানাবে, তেমনই আছে, বলে অরিন নিজের দিকে তাকালো। দেখতো আমাকে কেমন লাগছে? নিহিলা জামাটা রেখে অরিনের দিকে এগিয়ে আসলো। অরিনটা সাদা আর হালকা লালের মধ্যে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোকে, তোকেও লাগবে, বলে অরিন নিজের জামাটা আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। এগুলো কেন এনেছেন? কি জানি, এনেছি, খুশি হয়েছে অনেক, বলেই অরিন মাকে দেখাতে চলে গেল। নিহিলা ভাবনায় পড়ে গেল। হুটহাট মানুষটা এমন কর্মকাণ্ড করে, আবার পরক্ষণে নিজের বোকামতে গালি দিল। হয়তো জামা সুন্দর লেগেছে বিদায় বোনের জন্য নেওয়ার সময় নিহিলার জন্য নিয়েছে। এতে এত ভাবার কি আছে? নিহিলা শোনো, বিকালে জামাটা পরে তৈরি হয়ে নিবি। অরিন দ্রুত পদে রুমে এসে নিহিলার উদ্দেশ্য কথাগুলো বলে উঠল। কেন? রাহান ভাইয়া কোথাও নিয়ে যাবে? রাহান ভাই? নিহিলা ভাবনায় চলে গেল। ওই একটা মানুষকে সে ঠিক চিনে উঠতে পারে না। এমন গম্ভীর মানুষের সাথেও ঘোরা যায় নাকি? আমি যাব না। কেন? তোর যে গম্ভীর ভাই একটু বেশি কথা বললেও ধমক দেয়। এমন মানুষের সাথে যাওয়া মানে জেনে শুনে কুমিরের লেজে পা দেওয়া, আনন্দটাই মাটি। তুই কি আমার ভাইকে অপমান করছিস? অরিন ব্রু কুঁচকে তাকাতে নিহিলা এগিয়ে আসলো। তুই নিজেই তো জানিস আনন্দ মাটি হবে, সেটার কথা বললাম। তা ঠিক, কিন্তু এবার বাবা মা সহ যাচ্ছে, সুন্দরভাবেই কাটাতে পারবো, বলে সে নিহিলার দিকে তাকালো। আমার ভাই কিন্তু অতটাও খারাপ না, তুই যেমনটা মনে করছিস। মাঝে মাঝে আমরাও অতিরিক্ত খুশি হয়ে লাফাতেও ডাক দেই না। কই যাবি তো? জানি না এখনো, বিকেলে সবাই রেডি,
তৈরি হয়ে নিল। রাহানের দেওয়া কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই রংটা তার একসময় পছন্দ ছিল, কিন্তু এখন আর পরতে ইচ্ছে করে না। কিন্তু কেউ একজন খুশি হয়ে উপহার হিসেবে এনেছে, না পরলে কেমন দেখায় তা ভাবতে বিয়ে পরক্ষণে জবাব নিল নিহিলার এসব কারোর দেন থাকবে না। রাহান ভাই নিজের বোনের জন্য কিনতে গিয়ে আর একটা মেয়ে আছে ভেবেই নিয়েছে, বলতে গেলে দায়ে পড়ে নিয়েছে। এতে সে মেনে নেওয়া জামাটা পরলো কি ফেলে দিল, এতে মানুষটার কোনো কিছু যায় আসবে না। অন্তত রাহান ভাইয়ের কাছে এসব কোনো কিছু নয়। নিহিলা দীর্ঘক্ষণ মনের সাথে যুদ্ধ করে অবশেষে কাপড়টা রেখে দিল। এটা সে পরবে না। সে আলমারি থেকে আরেকটা কুর্তি বের করে সামনে দিয়ে বিনুনি এনে আগের নিয়মে তৈরি হয়ে নিল। অরিন রুমের বাইরে থেকে নিহিলাকে ডাক দিয়ে নিচে নেমে গেল। নিহিলা দ্রুত পদে রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতে দেখতে পেল সামনে বরাবর রাহান ভাই এসে দাঁড়িয়েছে। বোধহয় উনিও মাত্রই রুম থেকে বেরিয়েছে। নিহিলা রাহান আগে নেমে যাওয়ার জন্য সরে দাঁড়ালো, কিন্তু তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ব্রু কুঁচকে তার দিকে তাকালো। কাপড়টা পরনি কেন? রাহান ভাইয়ের কণ্ঠস্বর পেয়ে নিহিলা তাকালো। তিনি দুহাত পকেটে রেখে সামনের দিকে তাকিয়ে কথাটা বলেছেন, এমনিতে সবসময় গাঢ় নীল কালো এসব জামা পরো, খুবই অশুভ এর মতো, মাঝে মাঝে বদলিয়ে পড়ো, ভালো লাগবে বলেই তিনি নিচে নেমে গেলেন। আর নিহিলা এভাবে ঠায় দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না এমন কথা রাহান ভাই বলেছে। এমন অদ্ভুত চরিত্রের মানুষ অন্য কারো জামার রঙের দিকেও খেয়াল দেয় নাকি? সে কি বুঝে নিতে পারবে? নিতেই থেমে গেল। কিছুক্ষণ অপেক্ষা করো বলে নিহিলা আবার রুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণের মধ্যে রাহানের আনা সেই হালকা গোলাপি সাদা মিশ্রণ কাপড়টি পরে নিচে নেমে আসলো নিহিলা। চেরি ব্লম। জাপানিরা অপেক্ষায় থাকেনি বসন্তের জন্য, কারণ হাজারো চেরি ফুলের কুটির প্রস্ফুটন আগমন ঘটে এ সময়। জাপানের বসন্তের প্রধান আকর্ষণ হলো চেরি ফুল। সাধারণত গোলাপি, সাদা ও লাল রঙের ফুলের প্রাধান্য বেশি দৃষ্টিগোচর হয় চেরিতে। এক বিচিত্র গড়নের ফাঁপড়ি দেখা যায় ফুলগুলোতে। সেই সঙ্গে গাছে গাছে আনন্দ মেতে ওঠে ফাঁকফাঁকালি ও হরফ প্রজাতির রঙিন প্রজাপতি। এ সময় কেরিয়ার প্রতিটি প্রান্তে হয়ে ওঠে চেরি ফুলের স্বর্ণরাজ্য। হাজার বছর ধরে এই ফুলকে নিয়ে কোরিয়ানরা রচনা করে চলেছে কিংকর্তব্য, সাহিত্যকর্ম, গান সহ অনেক কিছুই। চেরি যেমন বসন্তের আগমনী গান শোনায়, তেমনি চেরি ফুলের মাধুর্য কোরিয়ানদের চিন্তাভাবনা, চেতনা ও সৌন্দর্যরোধের যোগান দেয়। নিহিলা গাড়ি থেকে নেমে উৎফুল্ল হয়ে গেল। কি সুন্দর! এতদিন শুধু ভিডিও ছবি এসবে দেখে মনের তৃষ্ণা মেটাত, আর আজ পুরোপুরি সামনে, চারিদিকে মানুষ গিজগিজ করছে। এটা মূলত ব্লসম ফেস্টিভ্যাল হানামি নামে পরিচিত। প্রায় সব মানুষে তাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে গিয়ে ফুল ফোটানো উপভোগ করতে আসেন অথবা প্রিয়জনদের সাথে সময় কাটাতে আসেন। নীলা তাকিয়ে দেখলো পাশে একটি সরু নদী বয়ে গেছে। নদীর পাশে চেরি ফুলের গাছের বিশিষ্ট লাইন, আর সেই গাছে সাদা গোলাপি চেরির সমাহার। নীলা আশেপাশে তাকিয়ে দেখলো চারপাশে অনেক মানুষের দল। এক এক দলে এক এক আড্ডা। কোনো দল কথা বলতে বলতে উচ্চস্বরে হেসে সময়টা ভালোভাবে উপভোগ করছে, আবার কোনো দল চুপচাপ বসে থেকে সময় উপভোগ করছে। নিহিলা অদূরে তাকিয়ে দেখলো এক বৃদ্ধ আর বৃদ্ধা নদীর কিনারায় বসে সময়টা উপভোগ করছে। তার ভালো লাগলো ভীষণ। তাদেরকে ক্যামেরাবন্দি করে নিয়ে সে আবারও পরিবেশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। নিহিলা একটু অদূরে গিয়ে দাঁড়ালো। প্রায় অনেক মানুষ এখানে। সবাই এই স্থানটাকে বেছে নেওয়ার কারণ সে খুঁজে পেল। এই তো, এই স্থানটা হয়তো বেশি মন করা, কারণ পাশে একটি নীরব নদী বয়ে গিয়েছে। এক পাশে নদী আর নদীর পাশে শালা গোলাপি মিশ্রণের চেরি ব্লমস গাছের বিশিষ্ট লম্বা লাইন, যেগুলোতে ফুলের সমাহারে ভরে গেছে। নিহিলা আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো সবাই এক সময়টাতে হয়তো বেশি উপভোগ করে। তাই হয়তো রাহান ভাই ওই জায়গাটিতে নিয়ে এসেছে। রাহানের কথা মনে পড়তে সে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। প্রতিটা জায়গায় গোল টেবিল ঘিরে ঘিরে মানুষ বসে আছে। নিহিলার সামনে তাকাতে দেখলো তার একটু দূরে রাহান পকেটে হাত গুটিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। নিহিলা আর কাটল না। সে এগিয়ে গিয়ে অরিন আর আহানের সাথে বসলো। অরিন আর আহান তাদের বাবা মায়ের ছবি তুলে দিচ্ছে। আহান এক এক অঙ্গভঙ্গি শিখিয়ে দিচ্ছে, আর রিনা আহমেদ লজ্জায় গুটিয়ে যাচ্ছে। আরে মা, এই ভঙ্গিমাটা করো বলে আহান নিহিলার কাঁধের ওপর হাত দিয়ে দেখিয়ে দিল। তোদের এমন ভঙ্গিমা আমি পারবো না। আরে মা, একটু আধুনিক হও, দেখছো না বাবা কত আধুনিক হয়ে যাচ্ছে বলে আহান বাবাকে চোখ মারল। ছেলের কথায় শফিক আহমেদ ভাব নেয়ার ভঙ্গিমা করে দাঁড়ালো। তা দেখে দূরে থাকা নিহিলা হেসে দিল। তোরা ছেলেমেয়েরা এত বেহায়া কবে থেকে হলি বলে রিনা খান
রিনা আহমেদ স্বামীর দিকে চোখ ফাঁকিয়ে তাকালেন। তুমিও এদেরকে আশকারা দিচ্ছ? স্ত্রীর কথায় শফিক আহমেদ আরেকটু ভাবনার ভঙ্গিমা করে দাঁড়ালেন। ওরা সত্যিটাই তো বলছে বলে তিনি বুকের উপর দুহাত রাখলেন। দেখছো না তোমার স্বামী দিন দিন কত সুন্দর হচ্ছে, তোমার তো গর্ব করা উচিত। তা না করে তুমি ছেলে মেয়েদের ধমকাচ্ছ, এটা কিন্তু ঠিক না রিনা। স্বামীর কথায় রিনা আহমেদ তোয়াক্কা না করে আহানের দিকে রাগি চোখে তাকালো। একটু হেসেছে। তাই বলে মাথায় উঠে যাবে? এত নির্লজ্জ কবে হলি? মা, ভাইয়ের এসবে অভ্যাস আছে, আর তুমি এত ছোট বিষয়ে এত গুটিয়ে যাচ্ছ। বলতে অরিনের দিকে ব্রু কুঁচকে তাকালেন রিনা আহমেদ। অভ্যাস আছে মানে? অরিনের দিকে আহান রক্তচক্ষু নিয়ে তাকাতে অরিন দমে গেল। আচ্ছা আচ্ছা, অনেক বকেছ, চল আমরা একটু পরিবারের ছবি নেই বলে আহান মা বাবার পাশে গিয়ে দাঁড়ালো। রাহানকে ডাক। অরিন গিয়ে বাইকে বলে আবার ফিরে আসলো। ভাই কোনোদিনও ছবি তুলবে? এমনিও অনেক বছর পরে নিজে থেকে এসেছে, এই অনেক। এর চেয়ে বেশি আশা করলে হিতে বিপরীত হবে। রিনা আহমেদ অরিনকে চুপ করিয়ে ডাক দিতে রাহান আসলো। তোমরা তুলো, আমি ছবি তুলে দিই। না, তুই সহ আয় বলতে রাহান এগিয়ে গেল। রাহান গিয়ে দাঁড়াতে নিহিলাকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখল। নিহিলা তুমিও আসো। রাহানের কথা শুনে সবার নিহিলার কথা খেয়াল হলো। আরে হ্যাঁ, নিহিলা আসো বলেই রিনা আহমেদ ডাক দিতে অরিন টেনে নিয়ে আসলো। আমার তুলতে ইচ্ছে করছে না, তোমরা তুলো। এমন বললে তো চলবে না বলে আহান নিহিলাকে টেনে দাঁড় করিয়ে দিল। ছবি তোলা শেষে আহানের ফোন আসায় সে ফোন নিয়ে একটু দূরে সরে গেল। নিহিলা সবার মুখের দিকে তাকালো। এমন হাসি খুশি পরিবার, কারণ নজর না লাগুক। নিহিলা একটু দূরে সরে নদীর পাশে এগিয়ে গেল। সে খেয়াল করলো তার জামাটার সাথে এই জায়গাটার বেশ মিল, মানে চেরি ব্লসমের ফুলগুলো সাদা গোলাপি মিশ্রণের আর জামাটাও সাদা গোলাপি মিশ্রণের। মনে কিছু একটা ভাবনা আসতে নিহিলা অদূরে দাঁড়িয়ে থাকা রাহানের দিকে তাকালো। এটাও কি কাকতালীয়? অদূরে অরিন আর তার বাবা একসাথে উৎফুল্ল হয়ে দাঁড়িয়েছে। অরিন আর শফিক আহমেদ একসাথে দাঁড়ালো আর রিনা আহমেদ ছবি তুলে দিচ্ছে। পৃথিবীতে এর চেয়ে সুন্দর মুহূর্ত বোধ হয় আর নেই। সে নিজেই এমন অবাগা যে মা বাবার এমন কোনো স্মৃতি সে দেখবে তো দূরের কথা, একসাথে ছোঁয়াও পেল না। নিহিলা একটু দূরে সরে দাঁড়ালো। তার চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে যেন ফলক ফেললেই টুপ করে ঝর্ণার মতো ঝরে পড়বে অশ্রুগুলো। তার চোখ ঝাপসা হয়ে এলো। মুছে ফেল। পাশ থেকে রাহানের কণ্ঠস্বর পেতে নিহিলা তাকালো। রাহান নদীর দিকে দৃষ্টি রেখে একটা সাদা হালকা নীলের সংমিশ্রণের রুমাল ভারিয়ে দিল। নিহিলা দ্রুত পাশ ফিরে হাত দিয়ে চোখ মুছতে নিতে রাহান সেদিকে রুমালটা ধরল। নিহিলা চোখ মুছে নিল। সে তার হাতের মুঠোয় রুমালটা রেখেই নদীর দিকে তাকালো। সেই গম্ভীর মানুষটাকে চিনে উঠতে পারছে না। রুমালটা? নিহিলার এত খারাপ সময়েও কোত্থেকে যেন হাসি পেয়ে যাচ্ছে। সে ভেবেছিল মানুষটা রুমালটা নিবে না, কিন্তু পানি মোছার সাথে সাথেই রুমালটার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। নিহিলা আবারও ভাবল, আসলেই এমন অদ্ভুত মানুষ এখনো পৃথিবীতে আছে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটার পরবর্তী পার্ট চাচ্ছেন কি না তাও কমেন্টস করে জানাবেন। গল্পটা নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।